Hello students, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 10 subject Life Science chapter 5 part 6 অর্থাৎ এই চ্যাপ্টার 5 এর আজকে কিন্তু এই পার্ট 6 দিলেই এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তাই আমি তোমাদের বলবো এই বই থেকে অর্থাৎ ক্লাস 10 জীবন বিজ্ঞান পরিবেশ ও পরিচয় চৌধুরী ভট্টাচার্য এবং সাঁতরা এই বই থেকে তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার করার সঙ্গে সঙ্গে বলবো যে তোমরা যাদের কাছে এই বইটা আছে তারা কিন্তু এই বইটা নিয়ে বসবে, আর যাদের কাছে এই বই নেই তাদের কোনো সমস্যা নেই। যে কোনো রাইটারের এই চ্যাপ্টারটা ঠিক থাকলে কিন্তু আজকের এই ভিডিওটি সবচেয়ে ভালো বোঝা যাবে। আর এই 5 নম্বর চ্যাপ্টারই কিন্তু আজকে শেষ পার্ট, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টারটা থাকবে কোন চ্যাপ্টার? এই পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এই চ্যাপ্টারেরই আজকের টপিকটি থাকবে কি কি? 1 নম্বর থাকবে গন্ডার, 2 নম্বর থাকবে হচ্ছে কুমির, 3 নম্বর হচ্ছে রেড পান্ডা। আর এই তিনটি নিয়ে আজকের এই টপিকটি অর্থাৎ আলোচনা করব এবং ডিটেলস আলোচনা করব। আলোচনা করার সাথে সাথেই এখান থেকে যে ধরনের কোশ্চেন আসার মতো অর্থাৎ আমাদের থার্ড সামেটিভে লাগবে। আর 2026 সালে মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তারা কিন্তু এখান থেকে 100% কোশ্চেন কমন পেয়ে যাবে। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো আসবে তা আমার দেওয়া কোশ্চেন থেকেই আসবে, এটা শিওরিটি দিচ্ছি। তাই আমি বলবো আমার সাথে সাথে কিন্তু তোমরা এই বই থেকে চ্যাপ্টারটা 5 আর এই পার্ট 6 এইখান থেকেই আমরা শুরু করব। দেখো এখানে আমরা শুরু করব ঠিক এই জায়গা থেকে। শুরু করার সঙ্গে সঙ্গে আমি বলবো আজকে কিন্তু আমাদের কি কি আছে চ্যাপ্টারে রয়েছে গন্ডার। এই গন্ডার রয়েছে, দেখো এই যে গন্ডার এইটুকু পড়েছি আমরা। আজকে চলে যাব ঠিক এই পাশে, আরো একটু এই পাশে 5th 6th 7th 8th, দেখো এই যে ঠিক এখান থেকে ঠিক এই পাতা থেকে, অর্থাৎ এই কোন বইয়ের? বইটা হচ্ছে সাঁতরা পাবলিকেশন। এই বইয়েরই পাতাটা হচ্ছে 136 পাতা। 136 পাতার কিন্তু ঠিক এই জায়গা থেকে শুরু করব, এই গন্ডার থেকে কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। তাহলে চলো আমরা শুরু করি। এই পার্টটা লাইন বাই লাইন আমরা পড়বো, অর্থাৎ যেটুকু পার্ট 3টে শেয়ার করব সেটা লাইন বাই লাইন তোমাদের সাথে পড়বো এবং এখান থেকে আলোচনা করব। আর এখান থেকে যে ধরনের কোশ্চেনগুলো আসার মতো সেগুলো তোমাদের সামনে শেয়ার করব। শেয়ার করলে কি হবে? তোমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো কমন এসে যাবে। তাহলে চলো আমরা শুরু করি। দেখো আজকে শুরু করব এই সাঁতরা পাবলিকেশনের এই বই থেকে জীবন বিজ্ঞান ক্লাস 10 ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাঁতরা এই বই থেকে। এই বইয়েরই আজকের প্রথম টপিকটি হচ্ছে গন্ডার। দেখো এই গন্ডার এর ইংরাজি নাম হচ্ছে রাইনোসরস। দেখো প্রকল্পটা কি? গন্ডার সংরক্ষণ প্রকল্প। ভারতীয় গন্ডার এক সিংহযুক্ত গন্ডার, অর্থাৎ ভারতে যে গন্ডার দেখা যায় তা হচ্ছে একটা শিং থাকে, আর আফ্রিকার গন্ডারে দুটো থাকে। দেখো আমরা ভারতীয় গন্ডার পড়ছি। বর্তমানে গন্ডারের শিং অসংখ্য লোমের সমন্বয়, অর্থাৎ সঙ্গে এক প্রকার আঠালো পদার্থের সমন্বয়ে এটি সৃষ্টি হয়। আর সংগ্রহের উদ্দেশ্যে শিকারীরা গন্ডার হত্যা করে চলেছে, ফলে গন্ডারের সংখ্যা স্বাভাবিক অর্থাৎ অস্বাভাবিকভাবে কমে চলেছে। দেখো এই গন্ডারের এই সিংহটার অর্থাৎ এই সিংহটার জন্যই কিন্তু গন্ডার শিকার করা হয়। দেখো এবার গন্ডার সংরক্ষণ 1987 সালে গৃহীত এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ভারতীয় গন্ডারের সংখ্যা বৃদ্ধি করা। এই প্রকল্পের সুফল রূপায়ণে 1990 খ্রিস্টাব্দে 1895টি গন্ডার থেকে বর্তমানে গন্ডারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, হয়েছে কত? 3555টি, অর্থাৎ 2015 সালে। অর্থাৎ এইভাবে যদি আমরা একটু গন্ডার সংরক্ষণ করি তাহলে কিন্তু আমাদের বছর বছর গন্ডারের সংখ্যাটা বেড়ে যাবে। এবার এখানে দেখো এই গন্ডারের সংখ্যা হ্রাসের কারণটা কি? কেন এটা গন্ডারটা সব প্রাণীরা আছে, সব প্রাণীদের সাথে সাথে গন্ডার কেন এত হত্যা করা হচ্ছে? দেখো এর কারণগুলি কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। চোরা শিকারীদের সক্রিয়তা, অর্থাৎ গন্ডারের শিং বা চামড়া প্রভৃতির মূল্য অনেক, তাই এগুলি সংগ্রহ করার জন্য চোরা শিকারীরা ব্যাপকভাবে গন্ডার হত্যা করে চলেছে, এই একটা কারণ। দ্বিতীয় নম্বর কারণটা কি? নগরায়ন। মানুষের বাসস্থান, রাস্তাঘাট, কলকারখানা তৈরির জন্য বনভূমি হ্রাস পাচ্ছে, ফলে গন্ডারের সংখ্যা অর্থাৎ বাসস্থান নষ্ট হয়ে যাচ্ছে, গন্ডারের সংখ্যা কমে যাচ্ছে। মানুষ গন্ডার সংঘাত, এর ফলেও কিন্তু গন্ডারের মৃত্যু হচ্ছে, এটাও একটা কারণ। 3 নম্বর দেখো বংশ বিস্তারের হার কম।
গন্ডারের গর্ভধারণ কাল দেখো 17 মাস, যাতে একটা দুটো সময় নয়, এইটি এতটা সময় গন্ডারকে তার বাচ্চাকে তার গর্ভে, অর্থাৎ গন্ডার মা গন্ডার তার বাচ্চাকে গর্ভে ধারণ করে। এই 17 মাস পরে কিন্তু একটা গন্ডার থেকে একটি মাত্র গন্ডার সৃষ্টি হয়। দেখুন, যদি একটি মাত্র গন্ডার সৃষ্টি না হয়, যদি 8টা 10টা করে হতো, তাহলে কিন্তু কি হতো, গন্ডারের সংখ্যা কিছুতেই কমতো না। বর্তমানে দেখো আমরা বিড়াল কুকুরে দেখি 4টে 5টা ছানা হয়, তো এই 4টে 5টা করে যদি ছানা হতো গন্ডারের, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যাই হতো না, গন্ডারের সংখ্যাটা একই থেকে যেত। তাই এই 17 মাস, তাহলে পিরিয়ড অফ টাইমটা দেখো, যে 17টা মাস, এই 17টা মাস কিন্তু গন্ডার তার গর্ভে বাচ্চাটাকে ধারণ করে রাখে এবং একটি মাত্র সন্তানের জন্ম দেয়। এবার দেখো, এটা গেল গন্ডার সংরক্ষণের, গন্ডারের সংখ্যা হ্রাসের কারণ। এবার গন্ডার সংরক্ষণের জন্য গৃহীত প্রচেষ্টা, অর্থাৎ এককালে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণীরূপে বিবেচিত হওয়া গন্ডারের বর্তমানে চোরা শিকারীদের অর্থ উপার্জন আর শিকারীর শখ, বড় সম্পদের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং এবং জন বিস্ফোরণের জন্য ধ্বংস, অর্থাৎ বন ধ্বংস করে বসতি স্থাপনকে কেন্দ্র করে গন্ডারের সংখ্যা অস্বাভাবিক হারে হ্রাস পাচ্ছে। তো সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণের মধ্যে, অর্থাৎ মাধ্যমে গন্ডারের সংরক্ষণ প্রকল্পের বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। সেগুলি কি কি দেখো, গন্ডার সংরক্ষণ আইন, অর্থাৎ গন্ডার শিকার ও চোরা শিকারি বন্ধ করতে আসাম, পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের উদ্যোগে 1952 খ্রিস্টাব্দে গন্ডার প্রকল্প চালু করা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষা আসার মতো। 2 নম্বর দেখো, অপারেশন রাইনো প্রকল্প। ভারতে অসমের কাজিরাঙ্গা হলো গন্ডারের প্রাচুর্য কেন্দ্র, অর্থাৎ এখানে বেশি পরিমাণ গন্ডার পাওয়া যায়, কিন্তু সেখানে গন্ডারের সংখ্যার কমে যায়। গন্ডারের সংরক্ষণের জন্য অপারেশন রাইনো প্রকল্প চালু করা হয়েছে, অর্থাৎ গন্ডারকে কোনো অবস্থায় শিকার করা যাবে না। তারপরে দেখো 3 নম্বর পয়েন্ট দেখেছি যে IRV 2020 বা ইন্ডিয়ান রাইনোভেশন প্রজেক্ট 2020, অর্থাৎ আন্তর্জাতিক সংস্থা WWF, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার এর সহযোগিতায় অসমের বন দপ্তর গন্ডার সংরক্ষণের জন্য যে প্রকল্প গ্রহণ করা হচ্ছে তাকেই IRV 2020 বা ইন্ডিয়ান রাইনোভেশন প্রজেক্ট 2020 বলে। এটা কিন্তু একটা বড় প্রশ্ন, এটা টিকা টাইপ কোশ্চেন আসতেই পারে, তোমাদের সামনে শেয়ার করব। শেয়ার করার আগে আমি কিন্তু সেগুলো আগেই লিখে রেখেছি, সেগুলোও তোমাদের সামনে শেয়ার করব। এর উদ্দেশ্য হলো, কি উদ্দেশ্য না, 2020 সাল খ্রিস্টাব্দের মধ্যে অসমের গন্ডারের সংখ্যা 3000-এ নিয়ে যাওয়া হয়। এর কারণটা হচ্ছে এই প্রকল্প চালু হওয়ার কারণ, অর্থাৎ প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা, অর্থাৎ অভয়ারণ্যে অনুমতি ছাড়া পর্যটক বা ভ্রমণকারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। আর 5 নম্বর দেখো, উপযুক্ত পরিবেশ তৈরি করতে, অর্থাৎ গন্ডারদের, অর্থাৎ অভয়ারণ্য বিভিন্ন ঘাস প্রজাতি রোপণের মাধ্যমে গন্ডারের খাদ্য, পানীয় জল, বাসস্থানের উপযুক্ত ব্যবস্থা করা হয়েছে। আর সুপ্রজনন ব্যবস্থা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ কি, যদি প্রাণীরা থাকে, যদি তাদের সুপ্রজনন প্রক্রিয়া না চলে, তাহলে কিন্তু সঠিক হারে এটা বাড়বে না। তাই দেখো, সঠিক রক্ষণাবেক্ষণের বা চিকিৎসাগত প্রযুক্তির সাহায্যে গন্ডারের নিশ্চিত প্রজননের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আধুনিক প্রযুক্তি বিদ্যার সাহায্যে গভীর জঙ্গলে বিভিন্ন রকম সিগন্যালিং ট্র্যাপ তৈরি করে আপস এর মাধ্যমে বহিরাগতদের আগমনের উপর নজরদারি করা হয়েছে। তাহলে কিন্তু এটা কিন্তু খুব সুন্দর প্রকল্প, এই যে সিগন্যালিং প্রকল্প, যাতে তারা বুঝতে পারে যে আমাদেরকেও কেউ রক্ষণাবেক্ষণ করছে বা আমাদেরকেও ওয়াচ করছে, কেউ রক্ষণাবেক্ষণ করছে, কেউ ওয়াচ করছে। দেখো, এবার হচ্ছে বিপন্ন প্রাণী। এবার বিপন্ন প্রাণীদের মধ্যে আর একটা প্রাণীর কথা আমরা চলে আসি, যে সেই প্রাণীটি হচ্ছে কুমির। দেখো, ভারতে 3 ধরনের কুমির দেখা যায়, কিন্তু প্রত্যেকেই আজই বিপন্ন। ঘাড়িয়াল বা বন্য ছোট কুমির বা সাধু জলের কুমির। 2 নম্বর দেখো, নোনা জলের কুমির বা খাড়ি কুমির। 3 নম্বর সাধু জলের কুমির বা মাগার কুমির। তাই এই 3 ধরনের কুমির কিন্তু আমাদের দেশে দেখা যায়। তো প্রকল্পের নাম, এর মাধ্যমে একটা প্রকল্প চালু করা হয়েছে, অর্থাৎ কুমির প্রকল্প, অর্থাৎ কুমির সংরক্ষণ প্রকল্প। কুমির সংরক্ষণ প্রকল্পের জন্য 1974 খ্রিস্টাব্দে কুমির সংরক্ষণ গবেষণা প্রকল্প চালু করা হয়েছে। আর কুমির সরীসৃপ জাতীয় প্রাণী, খাদ্য, আশ্রয় এবং পরিবেশ প্রতিকূলতার দরুন কুমিরের সংখ্যা ক্রমাগত কমে আসছে। এটাও কিন্তু আমাদের সংকটের কারণ। দেখো, এই কুমির সংরক্ষণের উদ্দেশ্য, তাহলে কি উদ্দেশ্যে আমরা এই কুমির সংরক্ষণ করব, অর্থাৎ 1975 খ্রিস্টাব্দে ভারত সরকার স্বনির্মিত জাতিপুঞ্জির উন্নয়নমূলক তহবিল, অর্থাৎ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং FAO, অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর প্রচেষ্টায় বা সম্মিলিত প্রচেষ্টায় এই কুমির প্রকল্প সংরক্ষণ প্রকল্প তথা প্রজেক্ট কোকোডাইল ভারতীয় কুমির প্রজনন প্রকল্প চালু হয়।
যার উদ্দেশ্য লবণাক্ত জলের কুমির, মিষ্টি জলের কুমির ও ঘাড়িয়ালের সংখ্যা বৃদ্ধি করা। অর্থাৎ এই কুমির সংরক্ষণের প্রকল্পই হচ্ছে উদ্দেশ্য হচ্ছে কুমিরের সংখ্যাটাকে বাড়ানো। তো এই ধরনের একটা প্রাণী যদি আমরা আমাদের পরিবেশে থাকি তাতে আমাদের অসুবিধা কিছু হয় না, কিন্তু দেখো তার সত্ত্বেও এই কুমিরের চামড়া, কুমিরের দাঁত, এই সমস্ত কিছুর জন্যই কিন্তু কুমিরকে শিকার করা হচ্ছে। একে রক্ষা করা আমাদের নৈতিক কর্তব্য, এটাকে আমাদের রক্ষা করতেই হবে। তা দেখো কুমির হ্রাসের কারণ কি হচ্ছে, অর্থাৎ বাসস্থান। দেখো বাসস্থান বিনাশ, কুমিরের বসবাসযোগ্য বড় বড় নদী যেমন গঙ্গা নদীতে বাঁধ নির্মাণের ফলে বিশ্রাম স্থানের ধ্বংসাসাধন ও ক্রমাগত ভূমিক্ষয়, বন্যায় কুমিরের ডিম পাড়ার বাসস্থানগুলি প্লাবিত হওয়ার ফলে কবিরাজ বিপন্ন হয়েছে, এই একটা। দ্বিতীয় নম্বর দেখো চোরা শিকারী। কুমিরের চামড়া রপ্তানি করে চোরা শিকারে এদের নির্বিচারে নিধন করছে। আবার দেখো জেলেদের দ্বারা নিধন, অর্থাৎ মাছ ধরার সময় জালে কুমির আটকে পড়লে জেলে প্রায় তাদের প্রাণের ভয় মেরে ফেলে, যে কুমির যাতে তাদেরকে মেরে ফেলবে এই জন্য কুমিরকে মেরে ফেলে। তো দেখো পরিবেশ দূষণ, দেখো নদী, মোহনা, খাড়ি অঞ্চলের দূষণের জন্য কুমিরের প্রজনন হ্রাস পাচ্ছে। তাহলে এতগুলো কারণের জন্য কুমির হ্রাস পাচ্ছে, তো এটাও তো আমাদের সংরক্ষণের দরকার। তাই কুমির সংরক্ষণের জন্য গৃহীত প্রচেষ্টা আইন করা হয়েছে, অর্থাৎ 1970 খ্রিস্টাব্দ থেকে ভারতব্যাপী অর্থাৎ ভারতবর্ষব্যাপী ঘাড়িয়ালের সংখ্যা ক্রমশ কমে যাওয়ায় ভারত সরকার শিডিউল 1 বা ঘাড়িয়ালকে অন্তর্ভুক্ত করে ঘাড়িয়ালের সংখ্যা বৃদ্ধির জন্য বন্যপ্রাণী প্রতিরক্ষা আইন অর্থাৎ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 চালু করে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটাও কিন্তু পরীক্ষায় আসবে। এইরকম ধরনের অনেক কোশ্চেন কিন্তু এই যে এই ধরনের কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করব, তা আমি একটু বলে রেখেছি, এবার আমরা শেয়ার করব। তো এই আইনে কুমিরের শিকার আইনত নিষিদ্ধ করা হয়েছে। আর IUCN ঘাড়িয়ালকে অতি সংকটাপন্নভাবে বিপন্ন জাতি হিসাবে ঘোষণা করেছে। এদের মধ্যে সংখ্যা দেয় 182 থেকে বেড়ে 235টি হয়েছে। এবার আরেকটা পয়েন্ট হচ্ছে নদীর নাব্যতা বৃদ্ধি। তো বিভিন্ন নদীগুলির নাব্যতা বৃদ্ধি করা হয় যাতে কুমির অবাধে বিচরণ করতে পারে। আবার সচেতনতা বৃদ্ধি, সরকারি উদ্যোগে স্থানীয় মানুষদের সাথে কুমির সংরক্ষণ নিয়ে নানাবিধ আলোচনা, কুমির নিধন বাস্তুতন্ত্র, এটা নিয়ে কিন্তু আমাদের একটু আলোচনা করার দরকার আছে। তো এই সমস্ত আলোচনাগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের কুমিরটাকে সংরক্ষণ করা যাবে। দেখো গুরুত্বপূর্ণ কিছু কুমির প্রকল্প, দেখো রাজ্যের নাম কুমির প্রজনন প্রকল্প ওড়িশা, দেখো ওড়িশা 3টে রয়েছে, আর মধ্যপ্রদেশ রয়েছে, পশ্চিমবঙ্গে রয়েছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে এই ভবগতপুর কুমির প্রকল্প। তো এইগুলো কিন্তু কুমির প্রকল্প, এটুকু তোমরা একটু পড়ে নেবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, ম্যাচিং বা MCQ টাইপের কোশ্চেন আসতে পারে। এবার আরেকটা পয়েন্টস রয়েছে, দেখো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইত্যাদি আলোচনার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আর কি উন্নত নিরাপত্তা ব্যবস্থা, বিভিন্ন রাজ্যগুলির মধ্যে কি করতে হবে, এই কুমির সংরক্ষণের বিষয় ঐক্যমত গড়ে তুলতে হবে এবং কুমিরের ডিমগুলো উপযুক্ত দেখাশোনা এবং নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এই গেল কুমির। এবার আছে আরেকটা প্রাণী, দেখো নিরীহ একটা প্রাণী, সেই প্রাণীকে আমরা কিভাবে বিপন্ন করে চলেছি, অর্থাৎ আমাদের দ্বারাই বিপন্ন হচ্ছে, এই রেড পান্ডা। দেখো কথিত আছে এই পান্ডা শব্দটি নেপালি শব্দ পানীয় থেকে এসেছে। তো লালচে খয়েরি রোমযুক্ত এই ও লম্বা রোমস লেজযুক্ত এই স্তন্যপায়ী প্রাণী, এর একটা স্তন্যপায়ী প্রাণী। প্রাণীটা দেখতেই কেমন, দেখো নিজেদের মধ্যে একটা মায়া জন্মে, কিন্তু এই প্রাণীটাকে আমরা নির্বিচারে হত্যা করছি। এই প্রাণীটা প্রায় ধ্বংসের মুখে। তবে এখনো পর্যন্ত আমরা যদি আমাদের প্রচেষ্টা থাকে তাহলে কিন্তু এই রেড পান্ডাকেও আমরা এই বিপদের হাত থেকে বাঁচাতে পারবো। তো প্রকল্প, এর জন্য বিভিন্ন প্রকল্প চালু করা হয়। যে প্রকল্পের মধ্যে দেখো রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প, প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া রেড পান্ডা 10 মিলিয়ন বছর আগে ইউরেশিয়ার বাসস্থান ছিল। বর্তমান পূর্ব হিমাচল অঞ্চলে, বিশেষ করে নেপাল, ভুটান, মায়ানমার, দক্ষিণ পশ্চিম চায়নায় এদের সংখ্যা হলেও কম সংখ্যায় হলেও দেখা যায় এরা প্রায় 2200 থেকে 4800 ফুট উচ্চতায় দেবদারু বা জঙ্গলে বসবাস করে। এরা প্রধানত বাঁশ জাতীয় গাছকে খাদ্য হিসাবে গ্রহণ করে। আর বর্তমানে পরিবেশ নষ্ট হওয়ার ফলে বাঁশ জাতীয় গাছের সংখ্যা কমার জন্য এদের রোমযুক্ত চামড়া থেকে সুন্দর শৌখিন টুপি, ব্যাগ, পোশাক ইত্যাদি তৈরির জন্য নির্বিচারে হত্যা করা হচ্ছে। করার ফলে রেড পান্ডার সংখ্যা কিন্তু বর্তমানে সংকটজনকভাবে কমতে বসেছে। তাই ভারতে এই প্রাণীটির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় কত 2500টিতে। তো দেখো আর কটা মাত্র প্রাণী রয়েছে, তা আমাদের
একটু ভাবতে হবে যে আমরা এই 140 কোটি মানুষ, এই 140 কোটি মানুষ এই প্রাণীটাকে হত্যা না করে কি থাকতে পারবো না? তাই আমাদেরই সংকল্প করতে হবে যে আমরা এই প্রাণীটিকে আর হত্যা করবো না। তো রেড পান্ডা সংরক্ষণের উদ্দেশ্যে 2005 খ্রিস্টাব্দে গৃহীত প্রকল্পগুলির মধ্যে রেড পান্ডা সংরক্ষণ ও সংখ্যায় বৃদ্ধি করার উপর জোর দেওয়া হয়েছে। বন বিভাগের কর্মীদের সক্ষমতা বৃদ্ধি, জ্বালানি কাঠ আহরণ, শ্বাস আর সংরক্ষণ এলাকায় সরকারি স্বীকৃতি, রেড পান্ডা পুনর্গঠন অর্থাৎ পুনর্প্রবর্তন সহ সংরক্ষিত এলাকায় এবং সম্প্রদায় সংরক্ষিত এলাকায় রেড পান্ডা রক্ষার জন্য কার্যকর ব্যবস্থাপনা গৃহীত হয়েছে। এই প্রকল্পের মধ্যে অন্যতম হলো 2008 খ্রিস্টাব্দে রেড পান্ডার সংখ্যা সারা বিশ্বে মাত্র ছিল 10,000, সেটি খুব আশঙ্কাজনক। তাই এই 2008 খ্রিস্টাব্দে IUCN এর রেড লিস্টে রেড পান্ডা বা এই প্রজাতি বিপদগ্রস্ত প্রজাতি বলে ঘোষণা করা হয়েছে। তা দেখো, এই রেড পান্ডার কমে যাওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে বাসস্থান ধ্বংস বা খাদ্যাভাব, অর্থাৎ জনসংখ্যা ব্যাপ্তি ও জ্বালানি কাঠ সংগ্রহের জন্য অপেক্ষাকৃত নরম কাষ্ঠল বৃক্ষের সংখ্যা হ্রাস পাচ্ছে। মূলত বাঁশ গাছের সংখ্যা কমে যাওয়ায় এদের বাসস্থান নষ্ট হচ্ছে এবং বাঁশ পাতার অভাবে খাদ্যের ঘাটতি ঘটে এবং যা তাদের প্রধান খাদ্য। 2 নম্বর দেখো, বন্য কুকুরের আক্রমণ। এই বন্য কুকুরদের আক্রমণে এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর দেখো, বন্য কুকুর দেখো এমন একটা প্রাণী, যে প্রাণীটা হচ্ছে নিষ্ঠুর ধরনের প্রাণী। আমরা যত প্রাণী দেখেছি এর মধ্যে এই নিষ্ঠুর প্রাণী বন্য কুকুর, এরা যে কি ভয়ঙ্কর তোমরা দেখলেই বুঝতে পারবে যে একটা বাঘকে কিন্তু ওরা নিমেষের মধ্যে খেয়ে শেষ করে ফেলতে পারে। তাই এদের হাত থেকে এদের বাঁচাতে হবে। 3 নম্বর দেখো, চোরা শিকার, অর্থাৎ লোমস চামড়ার লোভে বহু চোরা শিকারীরা নির্বিচারে রেড পান্ডা মেরে ফেলছে। আর প্রজনন ব্যাঘাত অর্থাৎ বাসস্থান ধ্বংস হওয়ার কারণে পান্ডাদের স্বাভাবিক জীবনযাপন ও বংশবিস্তারে ব্যাঘাত ঘটছে। আর পরিবেশ দূষণের ফলে রেড পান্ডা বাস্তুতন্ত্র বিঘ্নিত হওয়ার ফলে তাদের প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। এই জন্য কিন্তু রেড পান্ডারা কমে যাচ্ছে। তো রেড পান্ডা সংরক্ষণের জন্য গৃহীত প্রচেষ্টাগুলো, ভারত সরকার WWF অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার এবং সিকিম পরিবেশ ও বন্যপ্রাণী দপ্তর ও অরুণাচল প্রদেশ সরকারের বন্যপ্রাণী দপ্তরের যৌথ উদ্যোগে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প চালু হয়েছে। তাই দার্জিলিং জেলার সিংহলীলা ন্যাশনাল পার্কে এবং অরুণাচল প্রদেশের নামদাফা ন্যাশনাল পার্কে রেড পান্ডার সংরক্ষণ করা হয়েছে। এই সংরক্ষণের জন্য রেড পান্ডার প্রধান খাদ্য বাঁশ জাতীয় গাছ ও অন্যান্য উদ্ভিদকে জ্বালানির কাজে সংগ্রহ করা নিষিদ্ধ করা হয়েছে। তবে এই একটা আশার আলো যে বর্তমানে রেড পান্ডার সংখ্যা 5,000 থেকে 6,000 হয়েছে। তাই এটাই একটা আমাদের আশার বিষয়। এই চ্যাপ্টার থেকে আমরা যে কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করবো, অর্থাৎ আমি যে কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করব সেই কোশ্চেনগুলো এবার তোমাদের সাথে শেয়ার করি। শেয়ার করার সাথে সাথে বলবো এইগুলোর একটা স্ক্রিনশট তোমরা তুলে নেবে। স্ক্রিনশট তুলে নিলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। তাই এর থেকে একটা স্ক্রিনশট করে তুলে নাও যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। দেখো পুরো কোশ্চেনটাই উত্তরটা লেখা রয়েছে। আচ্ছা, এবার চলে আসবো আমরা এই কোশ্চেনগুলোতে। দেখো, এক সিংহ গন্ডার কোথায় দেখা যায়? ভারতবর্ষে দেখা যায়, অর্থাৎ এশিয়া মহাদেশের অন্তর্গত ভারতেই দেখা যায়। 2 নম্বর দেখো, 1990 সালে ভারতে গন্ডারের সংখ্যা কত ছিল, বর্তমানে কত? অর্থাৎ 1990 সালে ভারতে গন্ডারের সংখ্যা ছিল 1895 টি। বর্তমানে ভারত সরকারের গন্ডারের সংখ্যা ভারতে গন্ডারের সংখ্যা 3,555টি, অর্থাৎ 2015 সাল পর্যন্ত এটা হয়েছে। তারপরে দেখো, আমি চলে আসবো 3 নম্বর কোশ্চেন, ভারতে গন্ডারের সংখ্যা হ্রাসের কারণগুলি। এটা কিন্তু বই থেকে আলোচনা করব 135 পাতায়। আমরা চলে যাবো 135 পাতায়। এই দেখো 135 পাতায় এই যে গন্ডার সংরক্ষণের প্রধান 135 থেকে 136 পাতায় দেখো গন্ডার সংরক্ষণ প্রকল্প, গন্ডার সংরক্ষণের এই যে গন্ডার সংরক্ষণে গৃহীত আইন, এটা পরে লিখবো। অর্থাৎ গন্ডারের সংখ্যা হ্রাসের কারণ কি, গন্ডারের সংখ্যা হ্রাসের কারণ কি, এই যে এই কোশ্চেনটা এইটুকু লিখবো। আচ্ছা, তারপরে দেখো, গন্ডারের গর্ভধারণ ক্ষমতা কত সময়, অর্থাৎ গর্ভধারণ কাল কত, অর্থাৎ 17 মাস। তারপর দেখো, অপারেশন রাইনো প্রকল্প কবে চালু হয়? এটি চালু হয় 1952 সালে। আর তারপর 6 নম্বর দেখো, IRV 2000 কবে গঠন করা হয়? অর্থাৎ 2020 গঠন করা হয়, অর্থাৎ 2020 সালে।
তারপরে চলে আসবো আমরা পরের পাতাতে। পরের পাতাটা স্ক্রিনশট তুলে নাও, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। এই পরের পাতার কোশ্চেনগুলো দেখো, টিকা লেখো IRB 2020 কি, বই 136 পাতায়। দেখো 136 পাতায় চলে যাবো, 136 পাতার এই দেখো IRB এটা কি, এটা কিন্তু এখান থেকে লিখবে এই পর্যন্ত, এখান থেকে এইখান থেকে এই পর্যন্ত মধ্যে থেকে লিখবে, এটা কিন্তু উত্তরটা সুন্দর করে দেওয়া আছে। তারপরে চলে যাব দেখো যে, তারপরে দেখো বইতে 8 নম্বর কোশ্চেন দেখো, কত সালে কুমির সংরক্ষণ প্রকল্প শুরু হয়, অর্থাৎ 1947 সালে কুমির প্রকল্প শুরু হয়। তারপর দেখো 9 নম্বর কোশ্চেন, ইউএনডিপি এর পুরো নাম, অর্থাৎ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর পুরো নাম, এটা কিন্তু অ্যাব্রিভিয়েশন হিসেবে আসতেই পারে। 10 নম্বর দেখো FAO এর পুরো নাম কি, অর্থাৎ ফুড এগ্রিকালচার অর্গানাইজেশন এর পুরো নাম। অর্থাৎ কুমির সংরক্ষণ, তারপরে কোশ্চেন হচ্ছে 11 নম্বর কোশ্চেন দেখো, কুমির সংরক্ষণের জন্য গৃহীত ব্যবস্থাটি কি, লেখো। অর্থাৎ বই 137 পেজ, 137 পেজে চলে আসবো যে কুমির, প্রশ্নটা হচ্ছে কুমির সংরক্ষণের জন্য গৃহীত ব্যবস্থাগুলি কি কি। এই যে গৃহীত ব্যবস্থাগুলি, এখান থেকে আমরা এইটুকু লিখবো, এইটুকুর মধ্যেই কিন্তু এই পর্যন্ত মধ্যে রয়েছে, এইটুকু লিখবো। তো এই পাতাটা কিন্তু একটা স্ক্রিনশট তুলে নাও, তারপর স্ক্রিনশট তুলে নিলে তোমাদের পড়তেই সুবিধা হবে। এই দেখো এখানটাই রয়েছে, এখানে কিন্তু এইটুকুই কিন্তু এর মধ্যে রয়েছে, ঠিক আছে, এইটুকুর মধ্যে থেকে লিখবে। আচ্ছা, তারপরে দেখো এই পাতাতে চলে যায়, এই পাতাতে একটা কোশ্চেন রয়েছে, এখানে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার দেখো পরে রয়েছে যে কুমির সংরক্ষণের জন্য গৃহীত ব্যবস্থাগুলি কি কি, বই 137 পেজ, এটা হয়ে গেছে। তারপর দেখো 12 নম্বর কোশ্চেন, WLP এর পুরো নাম কি, অর্থাৎ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 সালে এটা তৈরি হয়। তারপর দেখো 13 নম্বর কোশ্চেন, IUCN এর পুরো নাম কি, কবে চালু হয়। দেখো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার 1972 সালে এটা চালু হয়। তারপর দেখো 14 নম্বর, পান্ডার শব্দটি উৎপত্তি কোথা থেকে, অর্থাৎ নেপালি শব্দ বা পনিওয়া থেকে এটি উৎপত্তি হয়েছে। তারপর দেখো আর এখানে মাত্র কটা কোশ্চেন রয়েছে, এই কোশ্চেন কটা শেয়ার করে দিলে কিন্তু আমাদের এটুকু শেষ হয়ে যাবে। এর জন্য কিন্তু আর খাতাটাকে উল্টো করে ধরতে লাগছে, হ্যাঁ লাগবে, এটা কিন্তু তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও, তাহলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। এবার দেখো এখানে কিন্তু একটা কোশ্চেন রয়েছে, সারা বিশ্বে 2004 সালে রেড পান্ডার সংখ্যা কত ছিল, দেখো 10,000 ছিল। 16 নম্বর কোশ্চেন দেখো, সারা ভারতে রেড পান্ডার কমার হ্রাসের কারণ কি, পেজ হচ্ছে 138 পাতায়। এই 138 পাতায় আমরা চলে যাব, রেড পান্ডা হ্রাসের কারণগুলো কি কি, এখান থেকে আমরা এইটুকু পড়বো, তাহলে কিন্তু এর উত্তরটা পেয়ে যাব। তারপরে দেখো বর্তমানে রেড পান্ডার সংখ্যা, বর্তমানে রেড পান্ডার সংখ্যা ভারতে কত, অর্থাৎ 5,000 থেকে 6,000, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 18 নম্বর প্রশ্ন, WWF এর পুরো নাম কি, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার, এটা কিন্তু এই 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 চ্যাপ্টারের শেষ প্রশ্ন। তাই আমি বলবো এই যে কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এই কোশ্চেনগুলো কিন্তু থার্ড সামেটিভ তথা 2026 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নগুলো তোমরা সবাই ভালো করে পড়বে থার্ড সামেটিভের জন্য এবং 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য। তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে, বন্ধুরা কিন্তু এই চ্যাপ্টার থেকে যে ধরনের কোশ্চেন আসার মতো সেই কোশ্চেনগুলো কিন্তু তারা পড়তে পারবে এবং জানতেও পারবে, আর তারাও উপকৃত হবে, আর আমিও মোটিভেটেড হব, আর এইরকম মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। গুড বাই ফ্রেন্ডস।